সবসময় হাই ফ্রিকোয়েন্সিতে করি। হাই ফ্রিকোয়েন্সিতে একটাই সুবিধা, টাওয়ারের হাইটটা কম হয়। টাওয়ারের হাইট কম হলে খরচা কম হবে, কপার কস্ট কম হবে, এফিশিয়েন্ট হবে, ঠিক আছে, অনেক বেশি রিলায়েবল হবে। যদি টাওয়ারের হাইট বেশি হয় তাহলে কোনো কিছু চেঞ্জ করতে সমস্যা বেশি। ট্রান্সমিশন লাইনে টাওয়ারের হাইট বেশি হলে সেখানে ফেরান্টি এফেক্ট, করোনা এফেক্ট, স্কিন এফেক্ট দেখা দেবে। এমনি এসি ট্রান্সমিশন হওয়ার জন্য, ঠিক আছে, ওখানে এমনি স্কিন এফেক্ট দেখা দেবে। ডু ইউ নো হোয়াট ইজ স্কিন এফেক্ট? অঙ্কিতা, জানিস স্কিন এফেক্ট কি জিনিস? তোদের থার্ড সেমে ট্রান্সমিশন লাইন ছিল না সার্কিট থিওরিতে? অঙ্কিতা রে, হ্যাঁ ছিল। ছিল। সার্কিট থিওরিতে ট্রান্সমিশন লাইন ছিল, তাহলে নিশ্চয়ই এই টার্মগুলোর সঙ্গে তোরা ইন্ট্রোডিউস আগে হয়েছিস। প্রোপাগেশন কনস্ট্যান্ট, ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স, আলফা বিটা, সার্জ ইম্পিডেন্স, স্মিথ চার্ট, বেলুন, রিফ্লেকশন কোফিসিয়েন্ট, ভিএসডব্লিউআর। শুনেছিস তো নামগুলো? হ্যাঁ। তাহলে এবার আমাকে বল স্কিন এফেক্ট কি জিনিস? কি? স্কিন এফেক্ট। স্ক্রিন এফেক্ট? স্কিন এফেক্ট কি জিনিস? স্কিন এফেক্ট এনিবডি? বর্ণালী? হ্যাঁ স্যার, এটা তো ইসেতে ছিল আগের বার, মাইক্রোওয়েভেও ছিল তো। বল কি জিনিস? যে গিগাহার্ট রেঞ্জে হচ্ছে মেটালের আউটসাইড দিয়ে হচ্ছে কারেন্টটাকে বেশিরভাগ ফ্লো করে, এই কারণে রেজিস্ট্যান্সটা ইনক্রিজ হয়, এটাই তো ছিল হয়তো। তাহলে জিনিসটা কি, হাই ফ্রিকোয়েন্সি কন্ডাক্টরের জন্য কন্ডাক্টরের ভেতর দিয়ে ইলেকট্রনটা ফ্লো না হয়, ও কন্ডাক্টরের আউটার সারফেসে ইলেকট্রনটাকে ফ্লো করতে চায়, ঠিক আছে। তাতে কি হয়, লস বেশি হয়। মানে কি, একটা সিগন্যাল যখন আমি পাঠাবো তার যদি বেশিরভাগটাই ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে না গিয়ে যদি কন্ডাক্টরের বাইরে দিয়ে ফ্লো করে, তাহলে তো আমার সেখানে লস হলো, সেখানে আবার নয়েজ ইন্ট্রোডিউস হলো, তাই না? তাহলে স্কিন এফেক্ট হ্যাঁ নিশ্চয়ই স্যার। ডিজায়ারেবল নয়। তোরা নিশ্চয়ই এডাব্লিউজিএন এর নাম শুনেছিস। এডাব্লিউজিএন একটা নয়েজ। হ্যালো? না স্যার, শুনিনি আমি। অ্যাডভান্স কমিউনিকেশন, এডাব্লিউজিএন শুনেছিস, মনে নেই হয়তো। দিস ইজ অ্যাডিটিভ হোয়াইট অ্যাডিটিভ হোয়াইট গসিয়ান গ্যাজুয়াল নয়েজ। কোথায় দেখা যায় এটা? এটা ওই ওয়্যারলেস কমিউনিকেশন বা ডিজিটাল কমিউনিকেশন। না 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 না, AWVN না, AWVN কোথায় দেখা যায় এডাব্লিউজিএন? এফএম এ ডিমোডুলেশন পড়েছিস? এফএম ডিমোডুলেশন, ফার্স্ট ফ্যাসিলি ডিসক্রিমিনেটর, রেশিও ডিটেক্টর, শুনেছিস কিনা নামগুলো? এফএম এ ডিমোডুলেশনে এডাব্লিউজিএন ইন্ট্রোডিউস হয়। অ্যাকচুয়ালি হোয়াইট নয়েজ বলে, বা অনেক সময় এডাব্লিউজিএনও বলে, অ্যাডিটিভ হোয়াইট গসিয়ান নয়েজ। ওকে, আচ্ছা। তো বিমালা, হ্যাঁ দাদা। ধর তোকে একটা মানে একটা ভয়েস কল পাঠাতে হবে, একটা মেসেজ সিগন্যাল, ঠিক আছে, এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাবি, মানে একদম বেসিক একবারে। তো তোর কী কী জিনিস লাগবে মোটামুটি? কি
কি বললে আরেকবার বলো। ধর তোকে একটা মেসেজ সিগন্যাল পাঠাতে হবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, ঠিক আছে? হুম, শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে তো কি কি জিনিস লাগবে একটা কমিউনিকেশন সিস্টেমে? বেসিক কি কি লাগবে, কি দরকার? দেখি কি কি আছে। তুই পাঠাচ্ছিস, তাহলে তুই একটা সেন্ডার, তাই তো? হ্যাঁ, তাহলে নিশ্চয়ই সেন্ডারের অপোজিট একটা কি থাকবে? ট্রান্সমিটার রিসিভার। একটা ট্রান্সমিটার, একটা আর রিসিভার, আর ট্রান্সমিটার রিসিভার আর একটা আর চ্যানেল। আর একটা ট্রান্সমিশন চ্যানেল, সেটা হোয়াটএভার আচ্ছা ওয়্যারলেস হতে পারে, ওয়্যার লাইন হতে পারে, ঠিক? তাই তো? আচ্ছা। ঠিকই বলেছিস, কোনো অসুবিধা নেই। বেশ, এতদিন আমরা যেসব, কেউ ফোন করলে, এই ব্যাচ থেকে কেউ ফোন করলি? কে, কার নাম্বার এটা? কোয়েল সাঁতরা? কে? কোয়েল নেই এখানে? আচ্ছা, ভালো জিনিস। তবে ফার্স্ট ইউনিটে কি আছে দেখেছিস অ্যাডভান্স কমিউনিকেশনে? স্যাটেলাইট কমিউনিকেশন। স্যাটেলাইট কমিউনিকেশন। এবার আমি আসি এখানে, ঠিক আছে? তোরা এতদিন যে রকমের কমিউনিকেশন পড়ে এসছিস, কালারটা একটু চেঞ্জ করি তো বুঝতে পারবো। আচ্ছা, অ্যানালগ পড়েছিস তো? রেসপন্স করবি। ডিজিটাল পড়েছিস কমিউনিকেশনের মধ্যে? হ্যাঁ দাদা। মাইক্রোওয়েভ পড়েছিস? হ্যাঁ দাদা। আচ্ছা, এটা হচ্ছে তিন টাইপের বেসিক কমিউনিকেশন। ডিজিটাল মাইক্রোওয়েভ একসঙ্গেই ধরা হয়, এরা হচ্ছে বেসিক কমিউনিকেশন। ওকে, এবার আমরা যেটায় যাব, ঠিক আছে? বেসিক কমিউনিকেশন উইথ দ্য মিডিয়াম ওয়্যার লাইন। 4 নম্বরে আমরা যেটা দেখব, দ্যাট ইজ স্যাটেলাইট কমিউনিকেশন। 5 নম্বরে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন। 6 নম্বরে মোবাইল অ্যান্ড ওয়্যারলেস কমিউনিকেশন। ওকে, 7 নম্বরে, এটা বেসিক্যালি কেউ বলে না, দিস ইজ আন্ডার সি অর আন্ডার ওয়াটার কমিউনিকেশন। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, বাট দিস ইজ নট ইজ ইন ইউর সিলেবাস। ওকে, এটা আমরা ইন্টারেস্টেড নই এ সম্পর্কে। 3টে জিনিস, ওয়্যারলেসও হবে, ওয়্যার লাইনও হবে, ঠিক আছে? ওয়্যার লাইন কার ক্ষেত্রে, ওয়্যারলেস কার ক্ষেত্রে হবে? শুধুমাত্র মোবাইল আর ওয়্যারলেস কমিউনিকেশন আর স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, সেই জন্য এর নাম হচ্ছে অ্যাডভান্স। এখানে অনেক কিছু এক্সট্রা কনসেপ্ট লাগবে। নর্মাল অ্যানালগ ডিজিটাল মাইক্রোওয়েভ কমিউনিকেশনের থেকে এরা কিছুটা হলেও আলাদা, ঠিক আছে? এবার একটা জিনিস,
এই চারটে কমিউনিকেশনকে আবার একটা আলাদা নাম দেওয়া হয়েছে, আমি নিচে লিখি, একটা আলাদা নাম দেওয়া হয়েছে, দ্যাট ইজ মাল্টি ইউজার রেডিও কমিউনিকেশন। কি বললাম? মাল্টি ইউজার রেডিও কমিউনিকেশন। ওকে, বা অনেক জায়গায় দেওয়া থাকে পার্সোনাল কমিউনিকেশন। কমিউনিকেশনের স্পেসিফিক কোনো বই আমি প্রেফার করবো না, কারণ আমি যে বই প্রেফার করবো সেটা বিটেকের বই এবং যথেষ্ট দামি, ঠিক আছে? ওইসব বই কেনারও বা পড়ানোর কোনো দরকার নেই, যেটা আমি করাবো সেটা ক্লাসে এনাফ। দাদা পিডিএফ থাকলে দিয়ে দিও। পিডিএফ দেওয়ার নিয়ম নেই। পিডিএফ চাইতে হবে ডেভিড স্যারের কাছ থেকে পারমিশন নিতে হবে, ঠিক আছে? স্যারের পারমিশন নিতে হবে, তারপর পিডিএফ। ইন্ট্রোডাকশন টু ঠিক আছে। স্যাটেলাইট কমিউনিকেশন। ওকে, দেখ আমি ধর এখানে কাউকে একটা ফোন করলাম, ওনা এতক্ষণ সৌরভ ইন্টারেক্ট করছিল, তাই না? সৌরভ সরকার। ধর আমি ওকে এখন ফোন করলাম, ঠিক আছে? আমার কাছে তো কোনো ওয়্যার নেই যে আমি ওখানে একটা ওর সঙ্গে ওয়্যার দিয়ে এসেছি, একটা কানেকশান, আমি এখান থেকে যা বলবো ও ওয়্যারে শুনতে পাবে অ্যাজ পার দ্য সিরিয়াল কমিউনিকেশন রুল, ঠিক আছে? সিরিয়াল কমিউনিকেশনের প্রোটোকল অনুযায়ী যা আমি বলবো ও শুনতে পাবে, আমার এখান থেকে সেন্টারে রিসিভারে যাবে ভায়া এনি ওয়্যার লাইন মিডিয়াম। সেটা অপটিক্যাল ফাইবার হতে পারে, কোয়াক্সিয়াল কেবল হতে পারে, টুইস্টেড পেয়ার হতে পারে। ওকে, টুইস্টেড পেয়ার কোয়াক্সিয়াল কেবল সম্পর্কে আমরা নেক্সট সেমিস্টারে পড়বো কম্পিউটার নেটওয়ার্কে। আপাতত আমরা শুধু অপটিক্যাল ফাইবার নিয়ে পড়বো। যাই হোক, তো এবার সেটা তো সম্ভব না, ও আমার থেকে প্রায় 400 কিলোমিটার কি 200 কিলোমিটার দূরে থাকে, নিশ্চয়ই আমি ওখান থেকে একটা তার নিয়ে আসবো না। এটা তো ট্রান্সমিশন লাইনে মানে মানে কি বলবো, ইলেকট্রিসিটি আসছে না যে আমি একটা টাওয়ার বেয়ে একটা করে বুস্টার নিয়ে নিয়ে টান নিয়ে আসবো। তাহলে মাঝখানে নিশ্চয়ই এমন কিছু জিনিস আছে, ঠিক আছে? মাঝখানে নিশ্চয়ই এমন কিছু জিনিস আছে যার জন্য এই রকম টাইপের কমিউনিকেশন খুব সুবিধাজনক। মাঝখানে নিশ্চয়ই এমন কিছু জিনিস আছে যার জন্য এইরকম টাইপের কমিউনিকেশন খুব সুবিধাজনক। দিস ইজ দ্য আপলিঙ্ক, দিস ইজ স্যাটেলাইট ট্রান্সপন্ডার। আর এই পোর্শনটা এটা হচ্ছে ডাউনলিঙ্ক। ডাউনলিঙ্ক, আপলিঙ্ক, স্যাটেলাইট ট্রান্সপন্ডার is the actual basic block diagram of the satellite communication. ওকে, পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসে, পুরোটা এক্সপ্লেন করতে দেবে, ঠিক আছে? আপলিঙ্ক আলাদা করে এক্সপ্লেন করতে হবে, স্যাটেলাইট ট্রান্সপন্ডারের আলাদা ব্লক ডায়াগ্রাম হচ্ছে আলাদা করে এক্সপ্লেন করতে হবে, ডাউনলিঙ্কও আলাদা করে এক্সপ্লেন করতে হবে। অনেক জায়গায় অনেক বইয়ে অনেক কলেজে একটাই ব্লক ডায়াগ্রাম দিয়ে করিয়ে দেয়, সেমিস্টারে কেটে শূন্য দিয়ে দেবে। কাউন্সিলের নিয়মে গাইডলাইনে ওরকম করে ব্লক ডায়াগ্রাম করার নিয়ম নেই, ঠিক আছে? আর এইটা তাহলে কি? এটা হচ্ছে আর্থ সারফেস, তাই তো? দিস ইজ দ্য রিসিভিং স্টেশন। তাহলে এইটা কি হবে? ট্রান্সমিটার আর্থ স্টেশন। কেন আর্থ স্টেশন বলছি? যেটা আর্থ থেকে ট্রান্সমিট হচ্ছে, এটা রিসিভিং আর্থ স্টেশনও বলা যায়, কোনো অসুবিধা নেই। রিসিভিং স্টেশন বা রিসিভিং আর্থ স্টেশন। এই অবধি কোনো সমস্যা? বল, এই অবধি কোনো সমস্যা আছে? না দাদা, না দাদা। বেশ, না দাদা। বেশ, কোনো সমস্যা নেই। তাহলে এবার আমি একটু স্যাটেলাইট সম্পর্কে পড়ি। কি মনে হয় স্যাটেলাইট কি জিনিস?
কি করে, মানে কি কাজ করে, কি এমনি হাওয়ায় ঘুরে বেড়ায়? হুম, আগে আমরা দেখি স্যাটেলাইট কি জিনিস, দেখি ডেফিনেশনটা, ঠিক আছে? A satellite is a celestial body. Do you know what is celestial? মহাজাগতিক নামটা শুনেছিস? হ্যাঁ দাদা। That orbits a planet like moon. Moon একটা স্যাটেলাইট না? কার, আর্থের? কিন্তু ওটা ন্যাচারাল Natural স্যাটেলাইট, satellite. ন্যাচারাল স্যাটেলাইট। আমরা এখানে যেটা করবো সেসব আর্টিফিশিয়াল স্যাটেলাইট। ওকে, প্ল্যানেট লাইক মুন which revolves around the earth. ডেফিনেশনে কোনো সমস্যা? ডেফিনেশনে কোনো সমস্যা? স্যার ওই সেলেস্টিকালের পরে কি লিখেছেন ওটা? A satellite is a celestial body that orbits a planet like moon which revolves around the earth. Revolves মানে ঘোরা, রিভলিউশন থেকে রিভলভস, রিভলিউশনের নাম ভার্ব ফর্ম হচ্ছে রিভলভস। ওকে, আরো কোনো অসুবিধা? আর না দাদা। স্পেস ভেহিকল can also be regarded as a satellite. কেন স্যাটেলাইট বলবো স্পেস ভেহিকলকে? as it orbits the earth. ওকে, অরবিটস মানে ও কক্ষপথে ঘোরে, সেইটাকে ডিরেক্ট অরবিটসও বলা যায়, ঠিক আছে? স্পেস ভেহিকল কি জিনিস জানিস? হোয়াট ইজ স্পেস ভেহিকল? রকেট যখন লঞ্চ করে, একটা রকেট আমি আঁকি, রকেট যখন লঞ্চ করে স্পেসে যাওয়ার পর এই নিচের পার্টগুলো খুলে বাদ চলে যায় না, এটা রিমুভ হয়ে যায় না? হ্যাঁ। এইটুখানি পোর্শন হচ্ছে স্পেস ভেহিকল, মানে স্পেসে যারা চলাফেরা করে, সেটা আজকে অরবিট করতেও পারে, নাও করতে পারে, ফলে অ্যাজ এ স্পেস ভেহিকল যেগুলো যেসব স্পেস ভেহিকল আজকে অরবিট করে তাদেরকে আমরা স্যাটেলাইট বলবো, আদারওয়াইজ সেগুলো নর্মাল স্পেস ভেহিকল। ওকে, পরের পয়েন্ট, স্যাটেলাইট also act as a repeater. রিপিটার কি জিনিস, কেন? যখন আমি মোবাইল কমিউনিকেশন পড়াবো আর ডিটেলসে আসবো। রিপিটার শুধু এইটুখানি জেনে রাখ, এক রকমের বুস্টার হিসাবে কাজ করে ডিজিটাল ফর্মে। আচ্ছা, এবার এই ব্লক ডায়াগ্রামটা সম্পর্কে একটু আলোচনা করব, ঠিক আছে? তাহলে ফার্স্টে সিগন্যালটা কোথায় যাচ্ছে? সিগন্যাল ইজ ট্রান্সমিটেড, এইটুখান থেকে কোনো সমস্যা নেই তো? না দাদা। Signal is transmitted by an earth station to the satellite at a particular frequency. আমি এই জায়গাটাকে হাইলাইট করলাম, ঠিক আছে, কেন পরে আস। This is called uplink, মানে ওপরে উঠছে, ঠিক আছে? তা received signal
is retransmitted by the satellite কোথায় আসবে রিট্রান্সমিট হয়ে রিসিভার at another frequency মানে রিসিভার একটা অন্য ফ্রিকোয়েন্সি নিয়েও আবার রিট্রান্সমিট হবে সেটা অন্য কোনো অ্যান্টেনায় আর কি বা আর্থ স্টেশনে দিস ইজ কল্ড কি বলে এটাকে ডাউনলিঙ্ক ডাউনলিঙ্ক বেশ স্যাটেলাইট আজকে কিন্তু আর 8টা থেকে আমি ক্লাস নেবো ঠিক আছে এমবেডেড সিস্টেমের ওপরে আগের দিন কোনো ক্লাস হয়নি বেকার শুধু সময় নষ্ট হয়েছে স্যাটেলাইট হ্যাজ সার্কিটরি তো বন্ধ করি স্যাটেলাইট হ্যাজ সার্কিটরি হ্যাভ কী কী থাকে সার্কিটরির মধ্যে কিছু জানিস কী কী থাকে স্যাটেলাইটের মধ্যে একটা তো ট্রান্সমিটার একটা রিসিভার আর এলেনে নিশ্চয়ই আগের সেমিস্টারে কনজিউমার ইলেকট্রনিক্স টিভি পার্টে পড়েছিস লোকাল হ্যাঁ অসিলেটর দাদা কি জিনিস এলেনে মিক্সার লো নয়েজ অ্যাম্পলিফিকেশন অ্যাম্পলিফাই কি অ্যাম্পলিফায়ার তো হ্যাঁ অ্যাম্পলিফায়ার মানে ওটা অ্যাম্পলিফিকেশন পড়ছিলাম আমি তাই বললাম আচ্ছা এলএন বি কি লো নয়েজ লো নয়েজ ব্লক এলএন এর কাজ এলএন বি তাই তো মানে লো নয়েজটাকে ব্লক করে দেয় নাকি সেটাকে অ্যাম্পলিফাই করে অ্যাকচুয়ালি ওর মানে অপোজিট অ্যাকচুয়ালি ও ব্লক করে অ্যাম্পলিফাই করে হ্যাঁ অপোজিট বেশ এই যেটা লিখলাম দিস সেট অফ সার্কিটরি ইজ নোন অ্যাজ কি বলে আর কি বাকি ছিল একটা জিনিসের মধ্যে স্যাটেলাইট ট্রান্সপন্ডার তাই তো দিস সেট অফ সার্কিটরি ইজ নোন অ্যাজ স্যাটেলাইট ট্রান্সপন্ডার ওকে এই অবধি কোনো অসুবিধা লাস্টেরটা কি লিখেছো স্যাটেলাইট This set of circuitry is known as satellite transponder এই তো উপরের জায়গাটা এই যে এইটা আমি পুরো স্যাটেলাইটের জায়গাটা ঠিক আছে বেশ আর কারো কোনো সমস্যা নেই we have interested here to discuss about the active satellite ঠিক আছে অ্যাক্টিভ স্যাটেলাইট সম্পর্কে আমরা এখানে মেনলি ডিসকাস করবো প্যাসিভ স্যাটেলাইটটা কী জিনিসটা লাগে সেটা বলি প্যাসিভ স্যাটেলাইটের মধ্যে আলাদা করে কোনো সফিস্টিকেট ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল ইকুইপমেন্ট লাগে না ঠিক আছে যেটা অ্যাক্টিভ স্যাটেলাইটের দরকার হয় ওকে it requires sophisticated electronics and mechanical equipment okay আচ্ছা
একটা জিনিস বলে রাখা খুব ভালো, স্যাটেলাইট কমিউনিকেশন থেকে মানে অ্যাডভান্স কমিউনিকেশনে যে এমসিকিউগুলো পরীক্ষায় দেবে তার মধ্যে স্যাটেলাইট কমিউনিকেশন থেকে মাঝে মাঝে অনেক ভুলভাল এমসিকিউ দেয়, ঠিক আছে? কোন রকেট কোন সময় কে লঞ্চ করেছিল, কোন সালে হয়েছিল, কোন দেশ থেকে লঞ্চ হয়েছে, ঠিক আছে? এই জিনিসগুলো কমন পড়তেও পারে নাও পড়তে পারে, ঠিক আছে? এইগুলো কমন দেওয়া আমার মনে হয় না আমার দায়িত্ব পড়ে, তাও আমি যে কথা জানি লিখিয়ে দিচ্ছি। স্পুটনিক 1, এটা তো সবারই মনে থাকার কথা, 1957, ঠিক আছে? স্কোর 1958, এটা লঞ্চ করেছে নাসা। বাবা এটা বড় হাতেই লিখে না, পরীক্ষা বা ছোট হাতের লিখে চলে আসবে। ওকে, নাসা ইউজ করা হয়েছিল ফর টেরেস্ট্রিয়াল কমিউনিকেশন। ওকে, স্পুটনিক 1 হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইট, ফার্স্ট। আচ্ছা, স্পুটনিক 1 স্কোর আর একটা কি ছিল মনে পড়ছে না, হ্যাঁ না কি যেন ছিল, টেলস্টার, হ্যাঁ টেলস্টার ছিল। এটা 1962, হ্যাঁ এটা লঞ্চ করেছে আমাদের AT&T বেল ল্যাবরেটরি, নাসা। সেকেন্ড ডেটটা কি বলবেন? স্কোর, মার্কস স্কোর, নাসা 1958 ফর টেরেস্ট্রিয়াল কমিউনিকেশন, 1962 AT&T বেল ল্যাবরেটরি, নাসা। ওকে, আচ্ছা এই AT&T নামটা আগে কোথাও শুনেছিস? এটা তাদের কাছেই একমাত্র শোনা, তোদের তো থার্ড সেমে সি প্রোগ্রামিং ছিল মনে হয়, না সি ল্যাঙ্গুয়েজটা ফার্স্ট ওখানে হয়েছিল। আবিষ্কার হয়েছিল, ঠিক, বেসিক সিটা। এবার আর একটা ইন্টেল স্যাট ছিল, ইন্টেল স্যাট 1, 1965, ঠিক আছে? এটা লঞ্চ করেছে কেপ কেনেডি। আর এর যে আরেকটা নাম সেইটা দিয়েই পরীক্ষায় বেশি দেয়, সেটা হচ্ছে আর্লি বার্ড। ওকে, এই নামটাই পরীক্ষায় বেশি দেয়, এই নামটা দিয়ে পরীক্ষায় বেশি আসে, ইন্টেল স্যাট 1 দেয় না। আচ্ছা, সিঙ্ককম 1, সিঙ্ককম 2 অ্যান্ড 2 আর 3 একসঙ্গে লিখে দিলাম, ঠিক আছে? এরা হচ্ছে 1963, 1964। এটা কি করতে ইউজ করা হয়েছিল? ব্রডকাস্ট টু টোকিও অলিম্পিক্স, সে বলতে টোকিওতেই মনে হয়েছিল, টোকিও অলিম্পিক্স। অলিম্পিক বানানটা কি ঠিক লিখলাম? এটা ওয়াই হয় না? হ্যাঁ, আর কিছু তো মনে হয় নেই। আচ্ছা, কেপ কেনেডি যেটা বললাম, এর একটা স্পেসিফিকেশন হচ্ছে এর দুটো ট্রান্সপন্ডার ছিল, ঠিক আছে?
480টা ভয়েস চ্যানেল ছিল, আর একটা টিভি চ্যানেল ছিল। টিভি চ্যানেলটা কি হচ্ছে, ভিডিও সিগন্যাল যাওয়ার জন্য। ওকে, এখান থেকেই পরীক্ষায় একটা না একটা কিছু দিয়ে দেয়, ঠিক আছে, এতগুলো স্যাটেলাইটের যে নাম আমি বললাম। কোনো অসুবিধা এই অবধি? না দাদা। আরও কোনো না দাদা। অসুবিধা? বেশ, না স্যার। না স্যার। আচ্ছা, ভালো করে আঁকি সময় নিয়ে। পুরো নামটা পরীক্ষায় নিশ্চয়ই লিখতে পারবি। পারবি তো নাকি? হ্যাঁ দাদা। ও, আমি ভাবলাম পারবি না হয়তো। কালকে যা অবস্থা দেখলাম বাবা। আচ্ছা, একটা জিনিস আমি কিছু জিনিস লক্ষ্য করছি, কারোর যদি আমার ক্লাস নিয়ে কোনো সমস্যা থাকে, ঠিক আছে, সে কিন্তু বেরিয়ে যেতে পারে। কোনো ম্যান্ডেটারি নয় যে তাকে লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে হবে। কোনো কিছু দরকার নেই। আমি কি পড়াবো আমি কি পড়াবো না সেটা সম্পূর্ণ আমি ঠিক করব। ওকে, অন্য কোনো স্যার বা অন্য কোনো স্টুডেন্ট নয়। এমনটা হয়েছে কি আমার সিলেবাস শেষ হয়নি আগের সেমিস্টারে? দাদা 3 মাস আগেই তো সিলেবাস শেষ করে দিছিল, তাহলে আর কি বলবো। নিশ্চয়ই আমি কি পড়াবো সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমার একটা প্ল্যান থাকে তো, যে আমাকে সিলেবাস শেষ করতে হবে এক্সক্লুসিভলি যেখানে আমার নিজের সেমিস্টার আছে, ঠিক আছে। আর এই সেমিস্টারে আমার নিজেরও যেহেতু কমিউনিকেশন আছে, এইখানে এটা পড়ানো শুধু একটাই মানে, আর কিছু না। লোকাল অসিলেটর বাবা। এর কাজটা আমি জাস্ট একবার লিখিয়ে দিচ্ছি। ব্যান্ডউইথ লিমিটেড টু ফ্রিকোয়েন্সি কভারেজ রিকোয়ারমেন্ট। ওকে, এইটুখানি যে পার্ট, ঠিক আছে, এটা কিন্তু শুধুমাত্র স্যাটেলাইট ট্রান্সপন্ডারের ব্লক ডায়াগ্রাম। কি বললাম মাথায় ঢুকেছে ভালো করে? এটা কোনো আপলিঙ্ক ডাউনলিঙ্কের ব্লক ডায়াগ্রাম নয়, এটা শুধুমাত্র স্যাটেলাইট ট্রান্সপন্ডারের ব্লক ডায়াগ্রাম। আমি জানি না এখানে ক্লাস করার সময় তোরা কতজন নোট করিস বা খাতায় লিখিস। আজকে আমার সকাল থেকে এটা নিয়ে 3 নাম্বার ক্লাস, তো ইলেকট্রিক্যালেরও আমি ইলেকট্রিক্যাল ডাইরেক্টস পড়াচ্ছিলাম। আজকেও মোটামুটি 200 জন মতো জয়েন করেছিল, ওরা কিন্তু সবাই ক্লাসে নোট করছিল। তাতে হয়তো আমাকে 5 মিনিট দাঁড়াতে হচ্ছিল, কিন্তু কোনো সমস্যা নেই। দাদা একটু উপরে করবা? একটু উপরে করুন তো। ইনপুট ফ্রিকোয়েন্সি এলএনএ, এলএনএর নিচে লিখেছি এর কাজ ব্যান্ডউইথ লিমিটেড টু, এটা ব্যান্ডউইথ, ঠিক আছে, লিমিটেড টু ফ্রিকোয়েন্সি কভারেজ রিকোয়ারমেন্ট। মানে এলএনএ ডিফাইন করে দেয় বা ইটস অ্যাক্টস অ্যাজ এ অ্যাকচুয়ালি ব্যান্ড স্টপ ফিল্টার, ঠিক আছে। ও রিকোয়ারমেন্ট করে দেয় কতটা ফ্রিকোয়েন্সি কভারেজের মধ্যে সেটা মিক্সারে পাস হবে। আরেকবার বলুন। লো নয়েজ অ্যাম্পলিফায়ার এখানে অ্যাকচুয়ালি একটা ব্যান্ড স্টপ ফিল্টারের মতো কাজ করে। ব্যান্ড স্টপ ফিল্টারে কি হয়, ব্যান্ড স্টপ ফিল্টারে যদি আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ দেখি, ঠিক আছে,
ওর এই মাঝখানটা হচ্ছে পাস ব্যান্ড, দুদিকে স্টপ ব্যান্ড, তাই তো? হ্যাঁ দাদা। আর ব্যান্ড পাসের কি হয়, মাঝখানটা স্টপ ব্যান্ড হয়, দুদিকে পাস ব্যান্ড হয়, তাই তো? হ্যাঁ তো দাদা। তাতে সমস্যাটা কি হয়, ব্যান্ড স্টপ ফিল্টারে এই যে দুখানা ওর যে কাট অফ, হায়ার কাট অফ আর লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, সেই দুটো ফ্রিকোয়েন্সি রেঞ্জকে কভার করে হচ্ছে আমাদের এলএনএ, ঠিক আছে? কভার করে সেটাকে অ্যাম্পলিফাই করে, মানে এরপরে একটা অ্যাম্পলিফায়ার লাগানো থাকে মিক্সারে, ওটা কভার করে অ্যাম্পলিফায়ারটা লাগানো থাকে, এই যে পাওয়ার অ্যাম্পলিফায়ার। এখানে ক্লাস সি পাওয়ার অ্যাম্পলিফায়ার ইউজ হয়, যা এফিসিয়েন্সি সব থেকে বেশি, 90%-এর কাছাকাছি। কোনো অসুবিধা এখানে? না দাদা। Sufficient care has to be taken, oh sorry, in the design of satellite to ensure that no interference। এর পরের যা টপিক হবে আমি তোদেরকেই জিজ্ঞেস করবো, কারণ ওগুলো পড়া আমার থেকে বেশি ভালো জানিস, জানা উচিত, মানে আমি তো ভুলে গেছি। এরপরে যেটা পড়াবো, ইন্টারফিয়ারেন্স টেক্স প্লেস বিটুইন, তার মধ্যে কতগুলো কতজন বেরিয়ে গেছে, ট্রান্সমিটার অ্যান্ড রিসিভার। ওকে, এটা কিন্তু এই ওপরে ব্লক ডায়াগ্রামটার সঙ্গে কোনো সাথ নিয়ে লেখাটার, এটা জাস্ট আমি এমনিই বললাম। স্যার এনশিওরের পর কি লিখেছেন? That no interference takes place between receiver and transmitter. To minimize this problem, filters are used with good attenuation কোথায় অ্যাটেনুয়েশন হবে, পাস ব্যান্ডে না স্টপ ব্যান্ডে? ট্রান্সমিশন টু অ্যান্ড ফ্রম, দুটোই একসঙ্গে, টু অ্যান্ড ফ্রম স্যাটেলাইট আর টাউন ড্যাশ কি বলে, আচ্ছা ঠিক আছে, টাউন ড্যাশ বাস অর payload. Okay, control mechanism that supports the payload, actually তাদেরকেই বাস বলে, payload operation is called bus. Okay, the actual information, এই টার্মগুলো কিন্তু জানতে হবে, ঠিক আছে? ইনফরমেশন অফ ইউজার কনভেড, কনভে মানে বয়ে নিয়ে যাওয়া, থ্রো বাস বা আচ্ছা ঠিক আছে, থ্রো বাস অর সিস্টেম
is called that payload. Okay, কোনো অসুবিধা এই অবধি? দাদা ওই মিনিমাইজার থেকে একটু বললে ভালো হতো। বলছি, বুঝতে পারি না সবাই ক্লাসের সময় থেকে কেন মেসেজ করে, জানে তো যে এখানে পড়াচ্ছে এখন, এটা বলছি। স্যার আমি সৌভিক ব্যানার্জি, হ্যাঁ বল। হ্যাঁ কোথায় মিনিমাইজ? To minimize the problem, filters are used with good attenuation characteristics in the stop band. তোরা একটা জিনিস নিশ্চয়ই জানিস, লো পাস, ব্যান্ড পাস, হাই পাস আর ব্যান্ড স্টপ, এই ফিল্টারগুলো ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার অ্যান্ড আরও হায়ার অর্ডার ফিল্টার হয় টু রিমুভ দ্য হায়ার ইভেন অ্যান্ড অড হারমোনিক্স। ঠিক আছে, আমরা মেনলি থার্ড অর্ডার পর্যন্ত ডিজাইন করি। একটা থার্ড অর্ডার ব্যান্ড স্টপ ফিল্টার ডিজাইন করতে গেলে প্রায় 15 থেকে 20 বার ডেরিভেশন করতে হয়। ঠিক আছে, যারা ইলেকট্রিক্যালে যাদবপুরে পড়বি সেখানে ইনস্ট্রুমেন্টেশনে একটা চ্যাপ্টারই আছে শুধুমাত্র ফিল্টার ডিজাইনের ওপরে, এবং সেখান থেকে পরীক্ষায় 100 থেকে 30 নম্বরের কোশ্চেন দেয় একটা বড়। ঠিক আছে, তো মিনিমাইজ দ্য প্রবলেম, ফিল্টার্স আর ইউজ উইথ গুড অ্যাটেনুয়েশন ক্যারেক্টারিস্টিক্স ইন স্টপ ব্যান্ড, এটা যেন হাইলাইট করে দেয় করে দিস পরীক্ষায়। ট্রান্সমিশন টু অ্যান্ড ফ্রম স্যাটেলাইট আর টার্মড অ্যাজ বাস অর পেলোড। কন্ট্রোল মেকানিজম that supports the payload operation is called a bus. Bus's actual definition and the actual information of the user conveyed through bus or system is called a payload. কোনো অসুবিধা এই অবধি? এই অবধি কোনো অসুবিধা? না দাদা। দাঁড়াতো দাদা জিনিসটা বুঝতে পারলাম না। কে বলছেন? তুই কি সৌভিক বলছিস নাকি? আচ্ছা আচ্ছা, তুই আমাকে একটু পরে ফোন কর, আমি একটুখানি পড়াচ্ছি। হ্যাঁ, কি করে একটা স্যারের নাম্বার দিয়ে দেয় একটা স্যার, অন্যজন পারমিশন ছাড়া? আমি তো কিছু মানে বুঝতে পারি না, একটু অদ্ভুত সব লোকজন রে ভাই। ব্লক করে দেবো নিয়ে এবার, ভালো হবে। হ্যাঁ কোথায় যেন ছিলাম? হ্যাঁ কি বলছিলিস বল, আর কোনো সমস্যা এখানে? দাদা এটা আরেকবার একটু বুঝি না, আমি বুঝতে পারলাম না। আচ্ছা বোঝাচ্ছি, তার আগে আমি ওপরে একটা জিনিস ছেড়ে এসেছিলাম, ওইটা আগে একটু বোঝাই। ঠিক আছে, এখানে আমি একটা জিনিস হাইলাইট করেছিলাম, পার্টিকুলার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এই জিনিসটা আগে একটু দেখ। কেন পার্টিকুলার ফ্রিকোয়েন্সি কথাটা বলা, তার একটা কারণ দেখ। একটা আর্থের তো অরবিটে অনেক স্যাটেলাইট থাকে। ধর কেউ কোনো গেম স্ট্রিমিং করছে, কেউ কোনো ফোন করছে, কেউ হোয়াটসঅ্যাপ, কেউ মেসেজ, প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেক রকমের আলাদা করে স্যাটেলাইট আমরা ইউজ করে থাকি। সেই জন্য এই কথাটা বলা যে সিগন্যাল ট্রান্সমিট হচ্ছে আর্থ স্টেশন থেকে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, মানে তুই যে কাজটা করতে চাইছিস সেই ফ্রিকোয়েন্সিটা যেটা ট্রান্সমিট হচ্ছে সেটাকে আমরা আপলিঙ্ক বলছি। ঠিক আছে, যেমন যে চ্যানেলটা আমরা মাঝে মাঝে দেখি না, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে ব্রেকডাউন হয়ে যায়, সার্ভারে কাজ করতে চায় না, মেসেজ যায় না, একটা ক্লক সাইন হয়ে থাকে, এরকম অনেকবার হয়েছে 3-4-5 বছরে, করোনার সময় থেকে। তার মানে কি হয়? তার মানেটা হয় একটা স্যাটেলাইটের ডাউন লিঙ্ক ঠিক আছে, ওর আপ লিঙ্কে প্রবলেম হয়ে গেছে। ঠিক আছে, ওর আপ লিঙ্কে প্রবলেম হয়ে গেছে, ডাউন লিঙ্ক ঠিক আছে। মানে আমরা যেহেতু মেসেজে পাঠাতে পারছি না, মানে কি আমরা এখান থেকে আর্থ স্টেশন থেকে স্যাটেলাইট ট্রান্সফর্ম করে মেসেজে পাঠাতে পারছি না, ওর আপ লিঙ্ক সার্ভার ফেল হয়ে যায় অ্যাকচুয়ালি। ঠিক আছে, হ্যাঁ বল নিচের কোন জায়গায় বুঝতে পারছিস না? একটা এই রাস্টের প্যারাগুলো তো দেখ, একটা যখন স্যাটেলাইট আমরা ডিজাইন করি, ঠিক আছে, স্যাটেলাইট ডিজাইন করার সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হয়, তার ট্রান্সমিটার রিসিভারের মধ্যে যেন কোনো ইন্টারফারেন্স না হয়। ইন্টারফারেন্স হয় না তার কথাটার মানে হচ্ছে যে তাদের মধ্যে ইএমআই, আচ্ছা ইন্টারফারেন্স ইন দ্য সেন্স এখানে যেটা হতে পারে, যেটা মেনলি হয় ইএমআই হতে পারে আর আরএফআই হতে পারে। ঠিক আছে, ইএমআই স্ট্যান্ডস ফর ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স, আরএফআই হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি ইন্টারফিয়ারেন্স। ওকে, তো এই জিনিসটা হলে কি হয়, এই ট্রান্সমিটার রিসিভারের মধ্যে সিগন্যালের ক্ল্যাশ হয়। তার মানে কি, সিগন্যাল মিক্সচার হয়, সিগন্যাল মিক্সচার হয়ে অ্যাকচুয়াল যে ডেটা যেটা আমরা এনকোডিং হয়ে পাঠাচ্ছি ট্রান্সমিটার থেকে রিসিভারে, যখন স্যাম্পলিং হয়ে এনকোডিং হয়ে ডেটাটা পাঠাচ্ছি, সেখানে নয়েজ ঢুকে ডেটাটা ইন্টারচেঞ্জ হয়ে যায়।
ওকে, এইগুলো আবার ঠিক করা যায় হ্যামিং কোড দিয়ে। ডিজিটালে পড়েছিস হ্যামিং কোড, হলারেট কোড? পড়িসনি মনে হয়, যাই হোক। না তো এইটাই হচ্ছে জিনিস। আর একটা জিনিস, যে অ্যান্টেনার গেইন যত বেশি হয়, অ্যাকচুয়ালি অ্যান্টেনা এবারে করে আছে মনে ইউনিট 2-তে বা ইউনিট 5-এ অ্যান্টেনা আছে সম্ভবত, আমার মনে নেই। অ্যান্টেনা একটা জিনিস জেনে রাখা ভালো, এই যে ইনপুট ফ্রিকোয়েন্সি যে অ্যান্টেনা, ইনপুট ফ্রিকোয়েন্সি এটা একটা অ্যান্টেনা, এটাও একটা অ্যান্টেনা। ওকে, এই যে অ্যান্টেনাগুলোর গেইন যত বেশি হবে, ঠিক আছে, গেইন বেশি হওয়ার কারণে তার বিম যে উইথ, অ্যান্টেনার একটা প্রপার্টি আমি পড়াবো, সেটা হচ্ছে বিম উইথ। ঠিক আছে, অ্যান্টেনার গেইন যত বেশি হবে তার বিম উইথ তত ন্যারো হয়। মানে বিম উইথ বাড়লে তাহলে আমি বলতে পারি কি হবে, গেইন কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে। বিম উইথ ইন দ্য সেন্স, যদি একটা প্যারাবোলিক অ্যান্টেনা আমি ধরি, একটা প্যারাবোলিক অ্যান্টেনা রেডিয়েশন প্যাটার্ন হচ্ছে এইরকম। দিস ইজ দ্য মেন লোব, দিস ইজ দ্য অপটিলারি বা সাইড লোব। ঠিক আছে, এগুলো আমি আসবো পরে ডিটেলসে। তো সেই জন্য একটা অ্যান্টেনা ডিজাইন করার সময়, বিশেষ করে স্যাটেলাইট কমিউনিকেশনের অ্যান্টেনা ডিজাইন করার সময়, নট নেসেসারি ফর দ্য AM and FM transmitter or receiver, okay, we have taken care in case of designing the antennas in case of the satellite communication to be very carefully to overcome the interference between transmitter and receiver. Okay, আর সেটাকে প্রবলেমটা ওভারকাম করার জন্য আমরা একটা ভেতরে অ্যাটেনুয়েটর ইউজ করি, মানে একটা ব্যান্ড স্টপ ফিল্টার ইউজ করি। ঠিক আছে, যার স্টপ ব্যান্ডে খুব ভালো যাতে অ্যাটেনুয়েশন হয়। এইটুখানি বল, কোনো সমস্যা? আর না দাদা ঠিক আছে। এরপরের টপিক তো তোরা বোঝাবি আমাকে, আমি তো কিছু জানি না। একটু কালারটা চেঞ্জ করি, কালার দিচ্ছি, হ্যাঁ থাক। সেকেন্ড টপিক, কেপলারস ল। ওকে, কেপলারসের কটা ল ছিল আমাকে বলতো? বাহ, এখানে HSB এ কারা কারা এসছিস আমি একটু দেখি, একটু হাত তুলতে। HSB এ কারা কারা এসছিস সেখানে একটু হাত তুলে ফেল চট করে, বেরিয়ে যাচ্ছে আবার লোকজন। একটু হাত তুল দেখি। ও শুভজিৎ দে বেরিয়ে গেল, মঙ্গলদীপ, আচ্ছা, আর অভিজিৎ, আর দীপান্বিতা, রঞ্জনা, সায়নদীপ, বেশ। আর কে আছে? তুহিন, আচ্ছা। আর কে আছে? 8 জন হলো। ও কোয়েল সাঁতরা, আচ্ছা বেশ। সায়নদীপ বর্মন, মাইক অন কর। বলুন। বল, কেপলার ল কি সব, মানে কি কেমন টাইপের জিনিসের জন্য কেপলার ল অ্যাপ্লিকেবল? মানে আমার উপর কেপলারের ল অ্যাপ্লিকেবল হবে? হাত নামিয়ে ফেল বাকিরা। না না দাদা, আমার কেপলার লটা জানা নেই আমার। হ্যাঁ, কেন তোরা গ্র্যাভিটেশন পড়িস নি ফিজিক্সে? আমার আর্টস ছিল দাদা। ও বাবা, সায়েন্স কাদের ছিল এবার তারা হাত তোল বাবা। আমার বলাতে ভুল হয়েছে, ফিল্টার করতে ভুল হয়েছে, ভুল ফিল্টার ডিজাইন হয়েছে। সায়েন্স যারা ছিল তারা হাত তোল এবার। 8 জন HS এর ছিল, এবার সায়েন্স যারা ছিল তারা হাত তোল। বিমালা, রঞ্জনা, আর অভিজিৎ, দীপান্বিতা। ছেলে মেয়ে হাত তুলতেও আমার বিরক্তি লাগে। সৌরভ, না দাদা আমি না, ও ভুল করে আচ্ছা, হয়ে ভুল গেছে। করে তুলে ফেলেছিস, আচ্ছা ঠিক আছে। রঞ্জনা সায়েন্স ছিল তো? রঞ্জনা, অভিজিৎ, দীপান্বিতা, ত্রিমালা, এরা একটু মাইকটা করে রাখ। আর কোয়েল। রঞ্জনা বল, কিরকম টাইপের জিনিসের জন্য কেপলারসের ল অ্যাপ্লিকেবল? মনে পড়ছে না, ওই গ্রহ এরকম টাইপের ছিল। আচ্ছা, গ্রহর জন্য, তাও কাছাকাছি এসছিস। আচ্ছা ঠিক আছে, দীপান্বিতা বল। স্যার, অবজেক্ট অলওয়েজ সেন্ট্রাল বডি, মানে গ্র্যাভিটির জন্য। যাদের এরকম তো গ্র্যাভিটি আছে, আচ্ছা, মানে এরকম টাইপের কিছু বলছিস? হ্যাঁ। না, গ্র্যাভিটি তো আমাদের মধ্যেও আছে, মানে নামটা আমরা ছিটকে যেতাম। আচ্ছা ঠিক আছে, ত্রিমালা।
কিছু মনে আছে? কিছু মনে নেই, তবে এরকম প্ল্যানেট, মুন, স্যাটেলাইট এদের আচ্ছা, জন্য প্ল্যানেট, মুন, অ্যাপ্লিকেবল ছিল। স্যাটেলাইট একদম ঠিকঠাক উত্তর, কিন্তু এই অ্যাকচুয়াল টার্মটাকে কি বলে তো সেটা মনে আছে কি? প্ল্যানেট, মুন, স্যাটেলাইটকে না, একসঙ্গে কি বলে? প্ল্যানেটারি মোশন। না মনে নেই। আচ্ছা, মাতৃমালা আমাদের ঠিক উত্তর দিল, খুব ভালো। অভিজিৎ, এবার আমাকে বলো কেবলারের কটা ল ছিল? এটা তো সোজা কোশ্চেন। তিনটে ছিল। ঠিক ঠিক। বেশ, সবাই হাত নামিয়ে ফেল, সবাই ঠিকঠাকই বলেছে। এবার আমি আসি। কেবলার্সের ল জানবার আগে, কেবলার্সের পুরো নাম জোহান্স কেবলার। ওকে, লিখি এখানে জোহান্স কেবলার। ওকে, আচ্ছা, জোহান্স, ও আচ্ছা, জোহান্সটাকে ল্যাটিন ফর্মে লিখে মনে হয়। ল্যাটিন ফর্মে লিখলে তো এরকম হবে না, তাহলে এখানে একটু চেঞ্জ হবে। ল্যাটিন ফর্মে লিখলে NES হবে। আমার যতদূর মনে আছে, একটা টানানটা চেক করতো, আমি যতদূর জানি ল্যাটিন ফর্মে লিখলে NES হয়। কেউ একজন চেক করে একটু বল। দেখ, ইনি একজন জার্মান অ্যাস্ট্রোনমার, ঠিক আছে। মোশন, কাল মোশন, যেসব বস্তু রোটেট করছে, কোথায় রোটেট করছে? ইন দ্য স্পেস। ওকে, স্পেসের মধ্যে যেসব জিনিস রোটেট করছে, সেটা হেভি হতে পারে, লাইট হতে পারে, কোনো কসমিক রে হতে পারে, কোনো উল্কাপিণ্ড হতে পারে, কমেট হতে পারে, ধূমকেতু, অ্যাস্ট্রোনমিক্যাল কোনো ফিউশন হতে পারে, সবার জন্য কেবলার্সের ল অ্যাপ্লিকেবল। ওকে, আচ্ছা, প্রথমে কিছু লিখি এর সম্পর্কে। That's law of Kepler's, law of Kepler's বা প্ল্যানেটারি মোশন। এই আমাকে একটু বানানটা চেক করে বল না রে, জোহান্সের বানানটা। ঠিক আছে দাদা। হ্যাঁ, তাহলে ঠিক আছে, ঠিক আছে। অনেক বইতে আবার NES দেওয়া থাকে, সেগুলো ইংলিশ ফর্মে, ল্যাটিন ফর্মে N হয় এর জায়গায় অ্যাকচুয়ালি। দিস ল অফ কেপলার্স মানে দাদা JOHANNES। JOHANNES, হ্যাঁ তাই তো লিখেছি। ঠিক আছে তাহলে। describes the shape of orbit, ঠিক আছে। একটা জিনিস, এটাকে হাইলাইট করি। আর কি ডিফাইন করে? the velocity of planet। আর কি ডিফাইন করে? distance between planet and sun। আচ্ছা, একটা জিনিস, ফিজিক্সে গ্র্যাভিটেশনে আমরা বেশিরভাগ সময় প্ল্যানেটের জায়গায় আর্থকেই মেনশন করেছি। এখানে সবসময় কিন্তু যে আর্থই হবে, আমরা আর্থ নিয়েই কাজ করব, অন্য কোনো গ্রহ নিয়ে নয়, ঠিক আছে। তাও মানে প্ল্যানেটটা দেখাই আমার মনে হয় ভালো, ঠিক আছে। এইটা অনেকটা কেমিস্ট্রির ওই NLMS মনে আছে, কোয়ান্টাম নাম্বার, ওরকম টাইপের না? একটা শেপ ডিফাইন করে, একটা ভেলোসিটি ডিফাইন করে, মানে রোটেশন, একটা ডিস্টেন্স। হ্যাঁ দাদা। তোর কি শরীর খারাপ? অব্রদীপ আর নোন? না দাদা, ওই মাইকটা মাঝে মাঝে ডিস্টার্ব দেয়, ওয়্যার মাইক করতাম তো। মনে যেন শরীর খারাপ। কেপলারস free laws of planetary motion। কোনো অসুবিধা এই অবধি কিছু বুঝতে? যা লিখেছি সেটা
দাদা সেকেন্ড লাইনের ফার্স্ট এটা ওটা কি লিখেছে? The law of Kepler's The view. bracketed planetary motion describes the shape of orbit, velocity of planet, distance between planet and sun. These relations are known as Kepler's three laws of planetary motion. Okay. কোনো অসুবিধা? না দাদা। দেখ, কেপলার একটা এম্পিরিক্যাল রিলেশনশিপ তৈরি করলো, ঠিক আছে, যে কেন সব কিছু মানে সূর্যের চারদিকেই ঘোরে, আমাদের চারদিকে তো ঘুরতে পারতো, তাই না? মানে সূর্যের চারদিকে কেন ঘোরে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে, ঠিক আছে, সব কিছু কেন সূর্যের চারদিকেই ঘোরে, কোনো একটা স্পেসিফিক গ্রহের চারদিকেও ঘুরতে পারতো, আর সে চারদিকেও ঘুরতে পারতো। গ্যালিলিও আসার আগে আমাদের কি অ্যাজাম্পশন ছিল জানিস, মনে আছে? সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, মানে সবাই হচ্ছে পৃথিবী কেন্দ্রিক, পৃথিবী মাঝখানে স্থির, সূর্য মানে যে কোনো গ্রহ নক্ষত্র সবাই পৃথিবীর চারদিকে ঘুরছে, তাই তো? এটাকে বলা হয় পৃথিবী কেন্দ্রিক মতবাদ। গ্যালিলিও প্রথম আবিষ্কার করলো কি সূর্য কেন্দ্রিক মতবাদ, যে নক্ষত্র সূর্য স্থির, সবাই ওকে রোটেট করছে, ঠিক? তো এই জিনিসগুলো সম্পর্কে প্রিয় রিলেশনশিপ তৈরি করলো যে কেপলার কেন এইরকম জিনিসপত্রই হবে। গ্র্যাভিটি তো আমাদের মধ্যেও আছে, আমরা ছিটকে যাই গ্র্যাভিটি যদি না থাকতো, কিন্তু আমরা তো এরকম কোনো স্পেসিফিক কোনো জিনিসের মতো ঘুরছি না বা ঘুরে ঘুরে চলছি না, তাহলে কেন এইরকম হবে? এবার যে পয়েন্টটা দেখাচ্ছি এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, একটাই সেন্টেন্স, Kepler's law apply to any object orbiting another object under the influence of কার ইনফ্লুয়েন্সে? গ্র্যান্ড ভাইভাই ধরার জন্য এটা খুব ভালো কোশ্চেন, ঠিক আছে, মানে আমি হলে তো ধরতাম। কোনো অসুবিধা এই অবধি? দাদা একটু উপর করবা? দেখছে? হ্যাঁ দাদা। আঁকাগুলো একটু বুঝে নিস কষ্ট করে, মানে আমার হাতে আঁকা তো অত ভালো নয়, ওই জন্য। দেখ, এটা একটা প্ল্যানেটের অরবিট, তাই তো? ঠিক তো নাকি? হ্যাঁ দাদা। তাহলে হ্যাঁ দাদা। কেপলারের ফার্স্ট ল আমাদের বললো যে যদি কোনো প্ল্যানেট, ঠিক আছে, যদি কোনো প্ল্যানেট একটা অবজেক্টকে অ্যারাউন্ড করে তার অরবিটে ঘোরে, ভালো করে শোন, যদি কোনো প্ল্যানেট তার অরবিটে ঘোরে কোনো অবজেক্টকে সেন্টার করে কোনো ইলিপ্টিক্যাল পাথে, ঠিক আছে, তাহলে সেই সিস্টেমের সেন্টার অফ মাস একটা ফোকাসে থাকবে,
আবারও বলছি, যদি কোনো অবজেক্ট বা যদি কোনো প্ল্যানেট কোনো জিনিসকে মানে কোনো মাসকে সেন্টারে রেখে মানে কোনো মাসকে সেন্টারে মানে কী বলবো কোনো মাসকে বা মাসের চারদিকে একটা ইলিপ্টিক্যাল ওয়েতে যদি ঘোরে, তাহলে এই পুরো সিস্টেমটার সেন্টারটা থাকবে একটা ফোকাসে, সান একটা ফোকাসে রয়েছে। আমাকে বলতো এটা কী রকমের শেপ? আর আবারও বলছি, যদি কোনো অরবিট একটা ইলিপ্টিক্যাল ওয়েতে সরি যদি কোনো প্ল্যানেট তার একটা ইলিপ্টিক্যাল ওয়েতে, ঠিক আছে, তার অরবিটে ঘোরে, তাহলে পুরো সিস্টেমের সেন্টার অফ মাসটা থাকবে একটা ফোকাসে, যেমন সান আছে। ওকে, এটা একটা ফোকাস। আর একটা ফোকাস কোথায় থাকে? এদিকে, তাই তো? ইলিপসের টাইপে হয়। এখান দিয়ে যদি আমি টানি, এটা সেমি মেজর অ্যাক্সিস, এটাও সরি এটাও মাইনর অ্যাক্সিস, এইটুখানে হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস, এইটুখানে হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস। আমি আসছি পরে ভালো করে, তোদের যা অবস্থা দিচ্ছি মনে হয় ইলিপস ভুলে গেছিস। কি হলো, ওটা কাজ করছে না কেন? হয় মাঝে মাঝে, কে জানে। এটা ফোকাস, ঠিক আছে। যদি এরকম করে আগে এঁকে নিলে সুবিধা পায়, এখানে এরকম করে আঁকাটা একটু চাপের। ডিজিটাল বোর্ডে হলে ভালো হতো। যাই হোক, এই অবধি, এইখান থেকে এই অবধি এটা হচ্ছে এ। তাহলে এই পুরোটা কত হবে? এই পুরোটা 2A এইটুখানি হচ্ছে বি, তাহলে এই পুরোটা কত হবে? 2B ওকে, সেমি মেজর অ্যাক্সিস, বাংলায় কি বলে? পরাক্ষ, তাই তো? ঠিক লিখলাম তো? আমি বাংলা ভার্সনে পড়িনি অ্যাকচুয়ালি 11-12, এটা শুনে শুনে শেখা। এটা উপাক্ষ বলে খুব সম্ভবত, তাই তো নাকি? যারা জানিস বল না, ছাতার মাথা হাঁ করে বসে আছিস কেন? হ্যাঁ বেশ, তাহলে এবার এর সম্পর্কে লিখি আমরা। আগে আমি এটাই লিখবো, ঠিক আছে? একটু নিচে নিয়ে যাই। আগে লটাই লিখবো। ও বাবা, কোনটা খুলতে গিয়ে কোনটা খুলে দিলাম। আগে লটা লিখি। Kepler's first law states that the orbit of one object . 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
around another is an ellipse আচ্ছা লটা একটা টাইমের পর মানে এইচএস এর পরে ল নিজের মতো গুছিয়ে লেখা যায়, ঠিক আছে, শুধু লয়ের বিষয়বস্তুটা এক থাকলেই হলো। মানে আমি এটা কোনো নেট দেখে বা কিছু দেখে লেখাচ্ছি না, এটা আমার যা মনে আছে আমি তাই লিখিয়ে দিচ্ছি। তবে অন্য কোনো জায়গা থেকে ঝাপতে গিয়ে যেন লয়ের মিনিংটা পাল্টে না যায়, ঠিক আছে। অনেকের তো আবার সহ্য হয় না, এখানে খানিকটা ওখান থেকে খানিকটা সেখান থেকে খানিকটা, মানে অভ্যাস আছে এরকম আর কি। তো ওই আর কি, এটা হচ্ছে অ্যাকচুয়াল লটা, ঠিক আছে, কোটেশন দিয়ে দিলাম। The sun is one of the foci of the elliptical orbit. কোনো অসুবিধা এই পর্যন্ত? To measure parameter, hello, লাস্ট কি ওয়ান ফোকাস লেখা আছে? ওয়ান ফোকাস, একটা ফোকাসে থাকবে, যে কোনো একটা ফোকাসে। যদি এদিক থেকে রোটেট করাস তাহলে ওই ফোকাসে থাকবে, যদি ওই দিক থেকে রোটেট করাস তাহলে এই ফোকাসে থাকবে। ওকে, ইলিপ্টিক্যাল অরবিট। তো দুটো প্যারামিটার কি আমি অলরেডি লিখেছি, আমাকে বল দেখি দুটো প্যারামিটার কি। একটা সেমি মেজর অ্যাক্সিস আর সেমি মাইনর। সেমি মাইনর অ্যাক্সিস। বলছিলাম 1 ঘন্টায় ছেড়ে দেবো, আমাকে জিরের কোশ্চেন তৈরি করতে হবে। That's the semi major axis. পরের পয়েন্ট, বেশি উপরে উঠে গেছে। দাদা ওই পয়েন্টটা আরেকবার একটু বলবে? কি পয়েন্ট বলতো? লাস্ট এটা লিখলে টু মেজার ওটা প্যারামিটার ক্যারেক্টারাইজ এন্ড ইলিপ্টিক। একটা ইলিপসে মেন দুটো প্যারামিটার কি? একটা সেমি মেজর, একটা সেমি মাইনর অ্যাক্সিস, না? ওটাই দিয়েছি। The two major parameter characterizes of an elliptical orbit. One is semi-major axis and another is semi-minor axis. Larger the semi-major axis, দাদা ওই দ্য সান ইজ ওয়ান অফ দ্য ফোকি অফ দ্য এলিপ্টিক্যাল অরবিট, যেটা ওটার মানেটা কি বুঝতে পারলাম না। এই যে এখানে সান একটা ফোকিতেই তো আছে, এই যে পুরো ইলিপস, এখানে একটা ফোকাস, এখানে একটা ফোকাস, এই একটা ফোকাস আছে না সান? হ্যাঁ ওটাই ওই এলিপ্টিক্যাল অরবিট বলতে ওটা কি? ইলিপ্টিক্যাল ওটা, এই যে অরবিটটা ইলিপ্টিক্যাল, সার্কেল নয় তো। এই যে কক্ষপথটা ও আছে, আচ্ছা 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 আচ্ছা, এটা তো সার্কেল নয়। বুঝতে পেরেছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে। আমাদের পৃথিবীর আকৃতি কিরকম? সার্কেল কি? ডিম্বাকৃতি মানে এলিপ্টিক্যাল যেটা না, যদি ইলিপ্টিক্যাল না হতো কি হতো? সব বেঁকে যাচ্ছে, যদি মাউসটা না খুলে বেঁকে যাচ্ছে। মাথাটা একটু চাপে, আমাকেও মনে হচ্ছে হোয়াইট বোর্ড কিনতে হবে ঘরে। এবার ঠিক আছে না? এখানটা একটুখানি পরিষ্কার করে দিই, এত বেশি বড় না।
ঠিক আছে মোটামুটি। ঠিক আছে, কোনো অসুবিধা? আচ্ছা, লার্জার দ্য সেমি মেজর অ্যাক্সিস, লার্জার দ্য অরবিট, ঠিক আছে। আচ্ছা, আর একটা প্যারামিটার, এই জিনিসটা তো নিশ্চয়ই শোনা, মানে তোরা তো ফার্স্ট সেমিস্টার, মানে যারা এইচএস বিএসসি তাদেরও, আর যারা ডিপ্লোমা মানে নর্মাল পড়ছিস প্রথম থেকে, এসএনটিসিটি নামটা নিশ্চয়ই শুনেছি, সিডিএ রিমুভ করা হয়। হ্যাঁ দাদা শুনেছি। এটা কি মেজার করবে এখানে? ইট ইজ দ্য মেজার অফ শেপ অফ দ্য অরবিট, তাই তো? অঙ্কের ক্ষেত্রে এসেন্ট্রিসিটি কি কাজ করে? যদি ই ইকুয়ালস টু 0 হয় তাহলে কি হয়? ই ইকুয়ালস টু গ্রেটার দ্যান 1 হলে কি হয়, লেস দ্যান 1 হলে কি হয়? তাড়াতাড়ি বল। বল। কিরে তুই কি এইচএসবি একটু আসিস নি নাকি? এইটা এতজন হাত তুললি। ই ইকুয়াল টু 0 হলে সার্কেল হয়, আর মনে দাঁড়া হয় দাঁড়া 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 গ্রেটার দাঁড়া, দ্যান 1 সার্কেল হয়, হ্যাঁ তারপর বল। এটা এটা হাইপারবোলা হয় বোধহয় গ্রেটার এইটা দ্যান 1 হচ্ছে হলে। হাইপারবোলা, এটা তাহলে প্যারাবোলা, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে ইলিপস। ঠিক বলেছো না ভুল বলে দিল? ঠিক বলেছ। অ্যাকচুয়ালি প্যারাবোলা ইকুয়ালস টু 1 হলেই হয়, মানে এটা ঠিক আছে, ইকুয়ালস টু 1। অ্যাকচুয়ালি প্যারাবোলা কিরকম শেপ হয় এরকম তো? হুম, 1ই হবে। এবার আমাকে বল ই বার করার ফর্মুলা, চট জলদি বল। এটা কি এখন ফিমালা বলবি আমাকে? ভুলে গিয়েছি এটা। ওকে, এবার হচ্ছে এটা লেখ, এখান দিয়ে সব কোশ্চেন আসা আছে। আমি ফার্স্ট পেজেই পড়িয়ে শেষ করে দেবো, সেকেন্ড ল আমি একবার যাবো না। দ্য অরবিট অফ আর্থ, ঠিক আছে, 149,597,887.5 কিলোমিটার অ্যারাউন্ড দ্য সান। এখানে আবার হাইলাইট করলাম, নিজে বুঝে আমাকে বলবি কেন করলাম। এটা ডিস্টেন্সটা কিসে মেজার করা হয়? এটা তো জানা উচিত, AU, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। রেসপন্স কমে যাচ্ছে কেন বাবা? সানের থেকে আর্থের 1 AU, মার্সের থেকে 1.5 বা 6 এরকম কিছু ছিল। আচ্ছা, এবার তাহলে আমাকে একটা কথা বল, এই প্ল্যানেটটা, ঠিক আছে, এই যে প্ল্যানেটটা যদি সানের কাছে চলে আসে তাহলে স্পিড বাড়বে না কমবে? এই প্ল্যানেটটা যদি বাড়বে। সানের কাছে চলে আসে স্পিড বাড়বে না কমবে? বাড়বে। আচ্ছা, আজ বিভুকে চলে যাবে, কমে যাবে। হ্যাঁ দাদা। কেন? এই কন্ডিশনগুলোকে কি বলে?
কি বলে এই দুটো কন্ডিশনকে? আমরা এই দুটো নাম শুনেছি, এপিহিলিয়ন আর পেরিহিলিয়ন, অ্যাপোজি আর পেরিজি। দুটো পজিশনকে বলা হয় এপিহিলিয়ন আর পেরিহিলিয়ন, আর দুটো ডেফিনেশন হচ্ছে অ্যাপোজি আর পেরিজি। ঠিক আছে? এটা আবার কি হলো? তাহলে কি হচ্ছে রে বাবা? The speed is not constant. Okay. When the planet is closer to sun, এটা কি হয়? It moves faster, তাই তো? হ্যালো, আছিস না চলে গেলি? হ্যাঁ দাদা, কিন্তু হ্যাঁ দাদা। মাঝখানে কথা শুনতে পারিনি। From the sun, শুনতে পাসনি কেন? স্যার কেন একটু কথা নেটওয়ার্ক আসছে না? প্রবলেম ছিল। ও আচ্ছা, আমি ভাবলাম আমার নেটওয়ার্ক প্রবলেম। It slows down as it moves moves away না? বল এই অবধি কোনো অসুবিধা? আমাকে কেউ বলবি কি যে অ্যাপোজি আর পেরিজি কোনগুলো ছিল, মানে কোন কোন ডেটে থাকে, মানে কেউ আমাকে তো দয়া করবি? স্যার বাবা আমি বলছি, কোনো অসুবিধা নেই। যদি আচ্ছা এই ফিগারটাকে একটু কপি করতে হবে, নাহলে হবে না। এসব আমি মুছে দিচ্ছি, অরবিট টরবিট মুছে দিলাম, অ্যারো ভ্যারো মুছে দিলাম। নিশ্চয়ই সামনেটা দেখে বুঝতে পারছিস। ধরে নে এখানে আছে, ওকে? এটা আর্থের ক্ষেত্রে আমি বলছি, ওকে? তাহলে ধর এইখানে মুন আছে, কহার কথা এই জায়গাটায় আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, চেঞ্জ হচ্ছে না কেন? এটা সবুজ বা হালকা কিছু দিয়ে দেখাই, তাহলে সুবিধা হবে। তাহলে এখানে মুন আছে, ওকে? তাহলে আর্থের চারপাশে মুন এরকম করে অরবিট করছে, ঠিক তাই তো নাকি? হ্যাঁ স্যার। এইটা মুনের পেরিজি, আর যদি আর্থের থেকে ডিস্টেন্স বেশি হয় তাহলে কি হবে? অ্যাপোজি, তাই তো? তাহলে পেরিহিলিয়ন এপিহিলিয়ন কি জিনিস? যদি আর্থ আর মুনের মধ্যে ধরা হয় তাহলে সেটাকে পেরিজি আর অ্যাপোজি বলে, আর যদি আর্থ আর সানের মধ্যে ধরা হয় তাহলে সেটাকে পেরিহিলিয়ন আর এপিহিলিয়ন বলে। মানে এই পজিশনগুলো আর্থের, এই পজিশনটা হচ্ছে অ্যাপিহিলিয়ন। কবে হয়? জুলাই 2।
তাই তো নাকি? জুলাইয়ের 2। আর এই পজিশনটা যেটা আর্থের, এটা হচ্ছে আমাদের পেরিহিলিয়ন। এই পজিশনটা কত? জানুয়ারি 2, তাই তো? ঠিক লিখলাম নাকি ভুল লিখলাম? সানটা মাঝখানে লিখে দিই এবার। ওকে, এই হচ্ছে কেপলারের ফার্স্ট ল সম্পূর্ণ হলো। এখান থেকে আরেকটা জিনিস বলে দিই, স্যাটেলাইট কমিউনিকেশন থেকে কিন্তু অঙ্ক আসে, ঠিক আছে? ভালো করে না বুঝলে কিন্তু অঙ্ক করতে পারবি না। সেকেন্ড ল থার্ড ল থেকে বেশি বেশি করে অঙ্ক দেয়, ফার্স্ট ল থেকে অঙ্ক দেয় না। আমি অঙ্ক করাবো, অবশ্যই করাবো। এই অবধি কোনো অসুবিধা? হ্যাঁ দাদা। এটাকে বলে হচ্ছে অপসুর মনে হয়, এটাকে অনুসুর বলে না? হ্যাঁ দাদা। চলো, আর কোনো অসুবিধা? আচ্ছা, তোরা যারা ভগ্নের দিয়ে এসছিস তারা তো কোনো ফার্স্ট ইয়ার পড়িসনি, তারা খালি ড্রয়িং বা এইসব জিনিসপত্র মানে এফপিপেডি এগুলো তো ঠিকমতো জানিস কিনা আমার তো তাও সন্দেহ আছে। উফ বাবা, ওই লাস্টের পার্টটুকু আরেকবার দেখান তো। দাঁড়া এক সেকেন্ড ধর। ইন্ট্রোডাকশন অফ, আমি হেডিংটা একটু দিয়ে নিই তখন ধর। স্যাটেলাইট কমিউনিকেশন কেবলার্স ফার্স্ট ল, তাই তো? কি বুঝে আর কি হয়েছে আজকে? স্যাটেলাইট ট্রান্সপন্ডার নাকি বেসিক ডায়াল, ওটা দরকার নেই। বেসিক স্যাটেলাইট ট্রান্সপন্ডার, স্যাটেলাইট বানানটা কি ভুল লিখেছি? দাদা টি এর পরে ই হবে। স্যাটা টি এর পরে ইও, আচ্ছা সরি, আর এইটাও চেঞ্জ হবে নাকি? আবার চলে এসছে। বেশ, তাও তো এরকম দেখাচ্ছে, কে জানে। দাদা ওটা ডবল এল হবে আর তার সাথে ডবল এল আবার কোথায় হয়? ও আচ্ছা, স্যাটেলাইট। এই অনেক জায়গায় কিন্তু ব্রিটিশ ফর্মে এইগুলো একটাই থাকে। হ্যাঁ দাদা, আমি ওরকমই কনফিউজ হতাম এক্সাম টাইমে। এটা মনে হয় ইউকে ইংলিশ, ওই জন্য এ হয়ে গেছে। এক সেকেন্ড দাদা, সেভ হয়ে যাচ্ছে। রেসপন্ড কেন বাবা? হ্যাঁ বল, কোথায় লাস্ট পার্টটা? হ্যাঁ, যেখানে ডায়াগ্রামটা বুঝালেন। একবার বোঝাবো? হ্যাঁ একবার শুরু। আর্থ আর মুনের মধ্যে যখন মানে ডিস্টেন্সটা মেজার করা হয়, যেমন আমরা সান আর আর্থের মধ্যে করলাম, ঠিক আছে, তখন সেই জিনিসটাকে অ্যাপোজি আর পেরিজি বলা হয়। যখন দূরে চলে যায় আর্থের থেকে মুন তখন সেটা অ্যাপোজি, আর যখন কাছে চলে আসে আর্থে সেটা পেরিজি। তেমনি আর্থ আর সানের মধ্যে যখন হয়, যে যখন সানের কাছে চলে আসে সেটা পেরিজি, তাই দুটোই পি দিয়ে মনে রাখতে অসুবিধা নেই। যখন কাছে চলে আসে তখন পেরিহিলিয়ন বা পেরিজি, যখন দূরে চলে যায় তখন এপিহিলিয়ন বা
এই অ্যাপোজি বা অ্যাপিহিরিয়াম। ওকে, জুলাই 2 তারিখে আসছে অ্যাপিহিরিয়াম, আর জানুয়ারি 2 তারিখ চলে গেছে। ঠিক আছে দাদা। আচ্ছা এইখানে একটা জিনিস বলার ছিল, আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি বাবা। রেকর্ডিংটা চলছে বা এখন বন্ধ করে দিতে? না ঠিক আছে। অ্যানালগ কমিউনিকেশন আবার দু রকমের, ঠিক আছে? একটা হচ্ছে বেস ব্যান্ড, একটা কেরিয়ার। আমাকে বলতে তো দু রকমের কমিউনিকেশনের মধ্যে কি ডিফারেন্স? এটা অ্যানালগ কমিউনিকেশন। বেস ব্যান্ড কমিউনিকেশনে কোনো মডুলেশন দরকার হয় না, ঠিক আছে? বেস ব্যান্ড কমিউনিকেশনে কোনো মডুলেশনের দরকার হয় না। আমরা যা করেছি সব কেরিয়ার মডুলেশন, নিড অফ মডুলেশন। এখানে নো নিড অফ মডুলেশন, এখানে নিড অফ মডুলেশন, মানে এখানে কেরিয়ার ফ্রিকোয়েন্সি ব্যাপার থাকে আর এখানে থাকে না। কেরিয়ার মডুলেশন মানে অবশ্যই কেরিয়ার ফ্রিকোয়েন্সির সঙ্গে ছিল মডুলেট হবে, তাই না? আচ্ছা এটা তাহলে আমাকে আরেকবার সেভ করতে হবে, তাহলে তো হবে না। হাত ব্যথা হয়ে গেল বাবা। আবার ফোল্ডার তৈরি করতে হবে, কি বিরক্ত। এই ঠিক লিখেছি তো বানানটা? ঠিকই লিখেছি মনে হয়।